আকবার। লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় আইনজীবী সাইফুল, আদালতে কর্মবিরতি, জড়িতদের বিচারের আশ্বাস উপদেষ্টার। আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনজীবী সাইফুল হত্যায় বিক্ষোভে উত্তাল সারা দেশ, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা সহ ইসকন নিষিদ্ধের দাবি। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের রিট, চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদন, সরকারের পদক্ষেপ জানতে চান আদালত। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল, জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান ডক্টর ইউনূসের। এবং মনোনয়ন বাণিজ্য সহ নির্বাচনী অনিয়ম বন্ধের সংস্কার জরুরি, বললেন কমিশন প্রধান। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণ সহ নানা প্রস্তাব। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের উপর ইসকন কর্মীদের হামলার ঘটনায় আটক করা হয়েছে আরও 21 জনকে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে চট্টগ্রামে নিহত সাইফুলের জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে লোহাগড়ার নিজ গ্রামে তাকে সমাহিত করা হয়। সহকর্মী একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনার পর কর্মবিরতি ঘোষণা করে আইনজীবী সমিতি। পরে সিসিটিভির ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। সেই সঙ্গে পুলিশের ওপর হামলায় জড়িত আরও 21 জনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়া আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। বুধবার সকাল 10টার দিকে চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল 11টায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ ঢাকা থেকে এসে জানাজায় যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে দ্বিতীয় জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করেন। এ সময় তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। সাইফুল ভাইকে যারা এই যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। আপনারা সকলেই আইনজীবী, আপনারা জানেন যে আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে। বিক্ষোভ সমাবেশের পর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা এএফ হাসান আরিফ, জেলা প্রশাসক, সিটি মেয়র, সিএমপি কমিশনার সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। বৈঠকে দোষীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। সে কোনোদিন আমাদের সম্প্রদায়ভুক্ত হতে পারে।
এদিকে দ্বিতীয় জানাজা শেষে সাইফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাক্কাতে। সেখানে লাখো মানুষের ভালোবাসায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত সাইফুল ইসলাম অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। পুত্র শোকে বিহ্বল হয়ে বাবা কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের একদিন পেরিয়ে গেলেও চট্টগ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, সাইফুল হত্যায় নতুন করে আর কাউকে আটক করা হয়েছে কিনা, আর চট্টগ্রামের সবশেষ অবস্থা কি আমাদের জানাবেন? সাইফুল হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় আইনজীবী যে শহীদ আইনজীবী আরিফ সাইফুল ইসলাম আরিফকে আজ বিকালে 4:30 থেকে 5টার মধ্যে তারপরে লোহাগাড়া উপজেলার সীমান্তি এলাকায় কিন্তু চতুর্থ জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক অবস্থানে দাফন করা হয়েছে। তার জানাজা আসলে লাখো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি হয়েছিল। এখানে নগর জামাতের আমির সাধারণ সহ দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা ছিলেন তারা সবাই কিন্তু জানাজায় অংশগ্রহণ করছেন। এবং আমরা যেটা দেখেছি, নিহত আরিফের বাবার সাথে কিন্তু কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসান আব্দুল্লাহ এবং সমন্বয়ক সার্ভিস আলমিন। তার বাবার সাথে কথা বলেছেন, সান্ত্বনা দিয়েছেন এবং এই ঘটনায় যারা জড়িত, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনের পক্ষ থেকে যেটি জেনেছি, এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। যে মামলাগুলি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, যেগুলো আদালত এলাকায় যারা তাণ্ডব চালিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন এবং মানুষকে মেরে আহত করেছেন এবং এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে সুনির্দিষ্টভাবে 3টি মামলায় বিভিন্নভাবে নাম উল্লেখ করে এবং 5 থেকে 6 জন মানুষকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় গতকালকে রাত্রে অভিযান চালিয়ে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু এই মামলায় আটক দেখানো হবে। পাশাপাশি যাদেরকে এই হত্যাকাণ্ডে শনাক্ত করা হয়েছে যে 7 জন, যেটা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেটি আমাদের কাছে বলেছেন যে হত্যাকাণ্ডে যে 7 জনকে শনাক্ত করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে আরো 2 জনকে গ্রেপ্তার করেছে এবং এই আইনজীবী হত্যাকাণ্ডের যে হত্যা মামলা সেটি প্রক্রিয়াধীন, সেটি হয়তো কিছুক্ষণ পরে অথবা রাতের মধ্যে মামলাটা দায়ের করা হবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি চট্টগ্রামের পশ্চিম থেকে বলা যায় আসলে সাধারণ যারা ধর্মপ্রাণ মানুষ তাদের মাঝে খুবই ফুসছে, কারণ গতকাল সকাল 10:30টার দিকে যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ তরুণকে আদালতে তোলার পর যখন আদালত তাকে কারাগারে প্রেরণ নির্দেশ দেয়, তার পরপরই তার সমর্থকরা, ভক্তরা, অনুসারী এবং সুনামগঞ্জের মানুষরা কিন্তু আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান অবরুদ্ধ করে ঘন্টা থেকে 1.5 ঘন্টা কিন্তু বিক্ষোভ মিছিল করে। তারপর পুলিশ যখন তাদেরকে সরিয়ে যেতে বলে এবং লাঠিচার্জ করে তখনই কিন্তু তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুরো আদালত এলাকায় গতকালকে তারা তাণ্ডব চালায়। সেই তাণ্ডবে কিন্তু আইনজীবী সাইফুল ইসলাম, তিনি একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী, ওনাকে পাশে পেয়ে নিরবস্থায় পিটিয়ে মেরে হত্যা করা হয়েছে। যে হত্যায় আসলে যারা জড়িত তাদেরকে আটক করা হয়েছে এবং আরো যারা জড়িত তাদেরকে আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এখনো আমরা যদি দেখেছি নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে লালদিঘির পাড়, কোতোয়ালি, নিউ মার্কেট, আন্তর্কিল্লা, চারাগি পাড়, এসব এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যৌথ বাহিনীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকে যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন তারাও কিন্তু নগরের বিভিন্ন এলাকায় কাজ করছে। এবং আমরা আজকে দেখেছি দুপুরের দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে কিন্তু যে একটি বৈঠক হচ্ছে, সেই বৈঠক থেকে বলা হচ্ছে তৃতীয় কোনো পক্ষ যে এতে সুযোগ নিতে পারে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী AKM নাজিম। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মুখর সারা দেশ। বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল, সমাবেশ। অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি করেন জনতা। সেই সঙ্গে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন না দেয় উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরই প্রতিবাদে বুধবার সকালে রাজশাহী কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের
তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক। এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার সাথে জড়িত তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 11টায় বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে নগরী সদর রোড সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে তারা নগরী সদর রোডে সমাবেশ করে সাইফুলের হত্যাকারীদের বিচার দাবি করেন। আমাদের হিন্দু মুসলমান ভাই বোনদের মধ্যে যে ভ্রাতৃত্ববন্ধ রয়েছে সেখানে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর বিচার চাই। অবিলম্বে ইসলাম সংগঠন বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। যে সংগঠন নৈরাজ্যতা সৃষ্টি করতে চাইবে, যে সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইবে, তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আমরা আর কোন সাইকেলকে হাতে চাই না। ইসলামকে নিষিদ্ধ করতে হবে। এদিন সকালে মাগুরা জজ কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বক্তারা বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরে চৌরঙ্গি মোড় ঘুরে জজ কোর্টে গিয়ে শেষ হয়। দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। আইনজীবীকে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী ফোরাম। দুপুরে আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং প্রোপাগান্ডা বন্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত দোয়া ও সম্প্রীতি সমাবেশে এই দাবি জানায় সমন্বয়করা। তারা বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। ভারতীয় যে আগ্রাসন চলছে তা অচিরেই বন্ধ করতে হবে। চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকে আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। দেশের গোয়েন্দা সংস্থা আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ডে না জড়াতে সবার প্রতি আহ্বান জানান তারা। এ সময় চট্টগ্রামে ইসকনের সমর্থকদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দোয়া করা হয়। আপনারা কি মনে করেন ইসকন মানে সনাতনী? তাহলে এই যে হাজার হাজার সনাতনী ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে জঙ্গি ইসকনের বিরুদ্ধে আমার সনাতনী ভাইয়েরা প্রতিবাদ জানাচ্ছে, তারা কারা? ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি 24 ঘন্টায়। যে নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষরা, এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে, ভবিষ্যতে বাংলাদেশের বুকে অতীত সরকারের কোন প্রেতাত্মারা আর কোন ষড়যন্ত্র সফল করতে পারবে না। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলা করছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন উচ্চ আদালত। শিউলি রায়ের রিপোর্ট। গেল 30 অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হয় ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে। এরপর থেকে আলোচনায় ইসকন। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। এই ঘটনায় ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হয়, সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয়
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে 1 ঘণ্টার বৈঠক শেষে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানিয়েছে বিএনপি। বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার কথা বলেছেন বলে জানান ফখরুল। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি বলেও জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোন পরিস্থিতি, আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। মনোনয়ন বাণিজ্য, পক্ষপাতমূলক পর্যবেক্ষণ সহ অতীতের মতো নির্বাচনী অনিয়ম বন্ধে সংস্কার জরুরি বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংলাপে এইসব কথা বলেন তিনি। সংলাপে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নতুন ভোটার তালিকা, সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতি, নির্বাচন প্রভাবমুক্ত রাখা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন আলোচকরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন শাহাদাত নিশাত। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংলাপে বসে নির্বাচন সংস্কার কমিশন। সংরক্ষিত আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি রাখা, নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ ও এলাকা ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত সহ নানা বিষয়ে সুপারিশ তুলে ধরেন আলোচকরা। আদমশুমারি বা জাতীয় জরিপে যদি একটু দলিত, হরিজন এদেরকে যদি একটু পৃথক করে যদি আনা যায় স্যার, তাহলে কিন্তু আমরা একটা এক্সাক্ট ফিগার কিন্তু এখান থেকে স্যার পেতে পারি আর কি। বৈষম্যটাই একেবারে শেষ করা যায় না, মানে যেখানে সংশোধন করা যায় সেখানে আমরা সংশোধন করা যায়। যেহেতু নির্বাচন আলোকে আমরা আলোচনা করছি, তাহলে আমরা আগামী নির্বাচনে আমাদের ক্যান্ডিডেটগুলো যদি মন করেন ওখানে থাকে। নির্বাচনের আগে যে আদিবাসী জনগোষ্ঠীকে কিছু প্রশিক্ষণ দেওয়ার যদি ব্যবস্থা করা হয়। নির্বাচন আসলে যদি আমার মনের মতো মানুষকে ভোট দিই, আর যারা ওই সমাজে আরো যারা ভোটে দাঁড়ায় তাদেরকে ভোট না দিলে আমাদের মার খেতে হবে, আমাদের বাড়িটা পুড়বেই, আমরা রাস্তায় মার খাবো। তো সেই বিষয়ে কোনো আইন পাশ করা যায় কিনা। পার্বত্য অঞ্চলের যে ভোটার কেন্দ্রগুলো হয়, এক একটা কেন্দ্রের দূরত্ব 7, 8, 5, 9 কিলোমিটার। তো যারা বয়স্ক, প্রতিবন্ধী যে কথাগুলো বলা আসছে, যেগুলো আসলে ওরা ওই ভোট দিতে ভোটারদের উৎসাহ প্রদান বা উৎসাহ রাখেন না। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত নির্বাচনগুলোতে কোটি টাকা মনোনয়ন বাণিজ্য, পর্যবেক্ষক নিয়োগে পক্ষপাত সহ নানা অনিয়ম হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। অনেকগুলো অসঙ্গতি আছে আমাদের এবং অনেকগুলো বিষয় আমরা চিহ্নিত করেছি, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা,
উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে, নারীর সংরক্ষণ, নারীর জন্য সংরক্ষণ পদ্ধতি আমরা সুপারিশ দিচ্ছি। এখনও আমাদের সুপারিশ চূড়ান্ত হয়নি, তাই আমরা ওনাদের বিভিন্ন কথা শুনেছি। একটা কথা তো সুস্পষ্টভাবে এসছে যে সমাজে যেন কোনো বৈষম্য না থাকে। সুশাসন নিশ্চিতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি বলেও মত দেন বদিউল আলম মজুমদার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে গুলশানের বাসভবন থেকে মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া। এরপর সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। জানা গেছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খালেদা জিয়া। পরে বিকেল 3:15টার দিকে গুলশানের বাসায় পৌঁছান তিনি। বিশেষায়িত চিকিৎসার জন্য ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী মাসের শুরুতে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে যুক্তরাষ্ট্র বা জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন খালেদা জিয়া। লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যা সহ নানা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। রাজস্ব ফাঁকি ও চাঁদাবাজির 2 মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সাল থেকে 26 লাখ টাকা কর ফাঁকির অভিযোগে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। প্রয়োজনীয় তথ্য প্রমাণ না থাকায় তাকে খালাস দেন বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম। এদিকে চাঁদাবাজির অভিযোগে তারেক রহমান সহ 8 জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। মামলার চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ জানায়, রাজনৈতিক ও প্রশাসনিক চাপে এই মামলা করেছিলেন বাদী। আদালতের আদেশের পর এসব তথ্য জানান আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন ভুইয়া। উনার বিরুদ্ধে যে 26 লক্ষ টাকা উনি কর প্রদান করেন নাই, এই মর্মে তৎকালীন সময়ে দুদকের ইন্ধনে এনবিআর মামলাটি দায়ের করে এবং সেই মামলা যেহেতু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী ছিল, সেই মামলায় অধ্যকার বিজ্ঞ আদালত বিশেষ জজ 10 থেকে উনাকে ওই মামলা খালাস প্রদান করা হয়।